নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নরেন্দ্র মোদী অমিত শাহ জামানায় ইডি সিবিআই একটা প্র্যাকটিসকে খুব রপ্ত করে ফেলেছিল বিভিন্ন মামলা তদন্ত নিয়ে। আর তারা বিচারটা শুরু করতো না, বাকি সবই করত এবং অভিযুক্তকে যতদিন পারা যায় জেলে আটকে রাখার একটা প্র্যাকটিস তারা তৈরি করেছিল। কিন্তু সম্প্রতি বেশ কিছু ঘটনা আমাদের রাজ্যে যে মামলাগুলো রয়েছে ইডি সিবিআই বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত মামলায়, সেখানে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে প্রথমে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি জামিন পেয়েছেন। পরবর্তীকালে মানিক ভট্টাচার্য তিনিও জামিন পেয়েছেন এবং পরে গরু পাচার মামলায় যে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল তারাও জামিন পেয়েছে। সম্প্রতি এই জামিনের ঘটনাগুলো ঘটেছে। এরপরে আরো রিসেন্ট যে জামিনগুলো হয়েছে তার মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় বান্ধবী, তিনি জামিন পেয়েছেন। এবং শুক্রবার দিন কুন্তল ঘোষ, তৃণমূলের প্রাক্তন যুবনেতা, তিনিও নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। হাইকোর্ট যদিও ইডির মামলায় তাকে 20 নভেম্বর জামিন দিয়েছিল। তো এরকম পরপর জামিনের ঘটনা ঘটছে। আসলে সিবিআই আর এই বিচার শুরু না করে দীর্ঘদিন অভিযুক্তদের যে আটকে রাখা, সেই প্র্যাকটিসটা আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট মেনে নিচ্ছে না এবং সিবিআইকে তার জন্য ভর্ৎসনা শুনতে হচ্ছে বিভিন্ন কোর্টের বিচারপতিদের কাছে। এবং তারপরও তারা নির্লজ্জভাবে তাদের প্র্যাকটিস চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ মঙ্গলবার দিন যখন পার্থ চ্যাটার্জির জামিন মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, ইডির জামিন মামলা, সেখানে বিচারপতিরা সিবিআইকে প্রশ্ন করেছিলেন যে প্রায় 2.5 বছর জেল কাটা হয়ে গেছে, যে ধারা আপনারা দিয়েছেন তাতে তার সর্বোচ্চ সাজা 7 বছর, আর কতদিন অভিযুক্তকে জেলে আটকে রাখবেন? এরপর কি অর্ধেক হয়ে গেলে বা এরপরও যদি আপনারা তাকে দোষী সাব্যস্ত করতে না পারেন, সেক্ষেত্রে এই 2.5 বছর জেল খাটিয়ে দেওয়ার দায় কে নেবে? তার যে ক্ষতি হবে সেই ক্ষতির দায় কে নেবে? আপনারা নেবেন? এই ধরনের প্রশ্ন তুলেছেন। তো তাদের বিচারপতিদের বক্তব্য যে বিচার শুরু না করে কেন এভাবে আটকে রাখা হয়েছে। সিবিআই ইডি যথারীতি তাদের সেই পুরনো ক্যাসেট যে এনারা প্রভাবশালী, এরা বেরোলে অভিযুক্তরা সাক্ষীদের প্রভাবিত করবেন, এরকম ধরনের যেসব বস্তাপচা ক্যাসেট তারা বাজায় প্রতিটা কোর্টে, সেই একই ক্যাসেট বাজিয়েছে। তো বিচারপতিরা তাতে খুব একটা সন্তুষ্ট হননি। যাই হোক, তারা প্রশ্ন করেছেন যে এইরকম ভাবে একজন আসামিকে কতদিন পর্যন্ত আটকে রাখা যায়। তারাও বলেছেন যে অর্ধেক সময় পর্যন্ত, মানে সেই অর্থে 3.5 বছর। এখন জানি না ইডি আলটিমেটলি কি করবে, কারণ পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীরা বারে বারেই বলছেন যে তিনি অসুস্থ এবং তার বয়স হয়েছে, তাই অকারণে তাকে হয় বিচার শুরু করা হোক, না হলে তাকে জামিন দেওয়া হোক। এরকম বিষয় রয়েছে। হাইকোর্টে যদিও সিবিআইয়ের মামলায় জামিন মামলাটি অন্য বিচারপতির কাছে গিয়েছে, সেটার এখনো নিষ্পত্তি হয়নি। তা ইডির হলো এই দশা এবং বিচারপতিরা ইডিকেও বলেছেন যে যদি আপনাদের দোষী সাব্যস্ত করা রেটটা 60-70% হতো তাহলে মানা যেত, কিন্তু আপনাদের তো কনভিকশন করানোর বা দোষী সাব্যস্ত বা সাজা করানোর রেট খুব কম। সেই জন্যই বলা হচ্ছে যে যদি আপনারা কাউকে দোষী সাব্যস্ত করতে না পারেন, তাহলে এই যে 2 বছর 2.5 বছর ধরে এক একজনকে জেলে আটকে রাখছেন, এর দায়িত্ব কে নেবে? ইডির পক্ষে কোনো এর যুক্তি দিতে পারেনি, কারণ ইডির আইনজীবী তিনি আমতামতা করেছেন, ওই একই কথা বারবার বলেছেন। তো এরপরে দেখা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তিনি হাইকোর্টে সিবিআই এর গ্রেপ্তারের বিষয়ে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। তো সেখানেও এই একই বিষয় বিচারপতিরা সিবিআই কে প্রশ্ন করেছেন যে তিনি তো সুজয় কৃষ্ণ ভদ্র তো 1.5 বছর ধরে গ্রেপ্তার হয়ে রয়েছে ইডির মামলায়, তো এতদিন তাকে জিজ্ঞাসাবাদ করার সময় পাননি, এখন কেন তাকে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিতে হবে বলে আপনারা আদালতে আবেদন করছেন? তাহলে কি উনি জামিন পেয়ে যাবেন এই জন্যই আপনারা এগুলো করছেন? এই ধরনের প্রশ্ন তুলেছে। যদিও নিম্ন আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই শোন অ্যারেস্টের জন্য অ্যাপিল করেছে, সেটা সুজয় কৃষ্ণ ভদ্র শুক্রবার পর্যন্ত তিনি আদালতে হাজির হতে পারেননি, কারণ তিনি প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবং নিম্ন আদালতের বিচারক বলেছেন যে অভিযুক্তকে হাজির না করালে কোর্টে আমি সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, এই ধরনের তিনি বক্তব্য রেখেছেন। তো সেই আদালতে সিবিআই অদ্ভুত সব যুক্তি দিয়েছে যে ওই মামলায়, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে নতুন করে সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং যে তাদের সঙ্গে কিছু ডিজিটাল ডকুমেন্টস তারা পেয়েছে, এই জন্য তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে এবং পাশাপাশি সুজয় কৃষ্ণের ভদ্র নাকি নমুনা সংগ্রহ করতে হবে কণ্ঠস্বরে। তো অনেকেই প্রশ্ন করছেন যে এবছর জানুয়ারি মাসে ইডি তো সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে। তাকে হাসপাতাল থেকে এসএসকেএম থেকেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তার আগে তিনি ভর্তি ছিলেন তার বাইপাস সার্জারির জন্য। তো ইডি তো করেছে, একবার তো তার কণ্ঠস্বর পরীক্ষা করেছে এবং অনেকেই বলছেন যে ইডি কণ্ঠস্বর পরীক্ষার আগে সিবিআই, জানি না তারা মিডিয়াকে খাইয়েছে কিনা, মিডিয়া এমন একটা রব তুলেছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর পরীক্ষা হয়ে গেলে তার মোবাইল থেকে যেসব ক্লিপিংস বা অডিও ক্লিপিংস যেগুলো পাওয়া গিয়েছে সিবিআই হাতে এসছে, অনেক নাকি রাঘব বোয়াল সব জেলে ঢুকে যাবে। এই ভয়েই নাকি সুজয় কৃষ্ণ ভদ্র নানান ছলচাতুরি করে তিনি কণ্ঠস্বর পরীক্ষা করতে দিচ্ছেন না এবং অসুস্থতার জিগির তুলে তিনি বারে বারেই সেই ডেটগুলো ফেল করাচ্ছেন। তারপরে এক প্রকার সিবিআই খুব কৌশল করে এক প্রকার মানে বলা যায় যে জোর করেই তারা নিয়ে গিয়ে হাসপাতাল থেকে তাকে ইএসআইতে নিয়ে গিয়ে তারা রেখে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় এবং কণ্ঠস্বরের রিপোর্ট তাদের কাছে ইডির কাছে এসে গেছে। কিন্তু রাঘব বোয়াল কেন কোনো চুনোপুটি মোরলা তো সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা থেকে অডিও ক্লিপিংসের নমুনা ম্যাচ করিয়ে কোনো রাঘব বোয়ালের বদলে চুনোপুটি মোরলা কিন্তু ইডি অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু ওই আগে ঢাক পিটিয়ে দেওয়া হয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা এলে অনেক রাঘব বোয়াল ঢুকে যাবে। যাই হোক, ওটা নিয়ে মিডিয়া নেচেছে, এক শ্রেণীর কিছু ইউটিউবার তারাও এসব নিয়ে নেচেছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এসে গেলে সব আস্তে আস্তে হয়ে যাবে এবং সেই জন্যই ওনাকে কণ্ঠস্বর পরীক্ষা করাতে দেওয়া হচ্ছে না। পিজি হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করছেন ইডির সঙ্গে। এসব গল্প গাছা অনেক হয়েছে, দেখেছি, আরো হয়তো দেখবো। তো এখন এইসবের জন্য মানে যে সিবিআই বারবার এই সমস্ত লোকের জামিন হয়ে যাচ্ছে একের পর এক বিচার শুরু না করার জন্য এবং যে পরে পরে কাউকে গ্রেপ্তারের জন্য সিবিআই নতুন করে অ্যারেস্টের যে শোন অ্যারেস্টের জন্য অ্যাপিল করছে কোর্টে। কারণ বৃহস্পতিবার দিন প্রসন্ন রায়, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন, সেই প্রসন্ন রায়কেও গ্রেপ্তারের জন্য শোন অ্যারেস্ট করার জন্য ইডি অ্যাপিল করেছিল এবং সেটা অ্যাকসেপ্টেড হয়। সেক্ষেত্রে প্রসন্ন রায়ের আইনজীবী প্রশ্ন তুলেছিলেন যে এতদিন ধরে প্রসন্ন রায় 2022 সালে গ্রেপ্তার হয়েছে, এতদিন গ্রেপ্তার হয়েছিল, কই তখন ইডি কেন তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেনি? এখন কেন প্রায় দু বছর বাদে ইডি তাকে গ্রেপ্তার করতে চাইছে বা তাকে হেফাজতে নিতে চাইছে? তো এইসব প্রশ্ন উঠলো, নির্লজ্জ সিবিআই ইডি আদালতে ভর্ৎসনা মুখে পড়লো। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তাদের প্রভুরা যেমন নির্দেশ দেয় তারা সেই মতোই করবে, এটাই এখন তাদের প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। কোর্ট কি বললো, সুপ্রিম কোর্ট তাদের ছাল ছাড়িয়ে নিল কিনা, হাইকোর্ট তাদের ছাল ছাড়িয়ে নিল কিনা, এতে তাদের কিচ্ছুই যায় আসে না। তারা একেবারেই নির্লজ্জ দোকান কাটা হয়ে গিয়েছে এবং সব জবাবও নেই। কারণ যেসব প্রশ্ন বিচারপতিরা করছেন সেখানে কোনো জবাব নেই, তারা জবাব দিতে পারছেন না, এক ক্যাসেট তারা বাজিয়ে যাচ্ছেন বিভিন্ন আদালতে এবং পরের পর জামিন হলেও তারা সেটা আটকাতে পারছেন না, কারণ আর যুক্তি দিতে পারছেন না যে কেন বিচার শুরু হচ্ছে না। কারণ অনেকেরই ধারণা যে বিচার শুরু হলে অনেকেই কনভিকশন করাতে পারবে না সিবিআই বা ইডি, এবং সেই কারণেই দীর্ঘদিন জেলে আটকে রেখে একটা চার্জশিট দিয়ে জেলে আটকে রাখা হচ্ছে এবং বিচারের নামগন্ধ তারা করছেন না, বিচার নামগন্ধ তারা করছে না এবং এইভাবেই চালিয়ে যাচ্ছেন। কারণ গত 10-11 বছরে এই প্র্যাকটিসটাই তারা রপ্ত হয়েছেন। জানি না আগামী দিনে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আর কত তাদের গালাগাল শুনতে হবে এবং তারা তার বিনিময়ে কি উত্তর দেবে, তার জন্যই আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।